এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই নেক্সট টপিক নিয়ে আমি কথা বলবো বেদাস এবং উপনিষদ। আমি অলরেডি কমিউনিটি ট্যাবে দিয়ে দিয়েছি, তবে এটা কিন্তু ক্লাস নাম্বার 2 নয়। এটা হচ্ছে বেদ উপনিষদের একটা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস বলবো না, এটা আমারই একটা স্পিচ। তার কারণ কেন আমরা বলছি, আমরা নর্মালি টিচাররা কি করি বলুন তো, যেহেতু ইউপিএসসির একটা সিলেবাস আছে, ওই সিলেবাস অনুযায়ী আমরা স্টুডেন্টদেরকে পড়িয়ে দিই এবং সেই অনুযায়ী বছরের পর বছর যে যে কোয়েশ্চেন্সগুলো এসছে সেগুলো চলো তোমরা প্র্যাকটিস করো, আমরাও আছি, তোমরাও আছো, সব ঠিক আছে। কিন্তু ইনডেপথ নলেজ যদি না থাকে, তাহলে বিশেষ করে যারা অপশনাল পেপার নিয়েছে, অপশনাল শুধু নয়, যারা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আনসারও যারা পড়ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে। তার কারণ হচ্ছে এই যে বেদ এবং উপনিষদ, এগুলো কেন লেখা হয়েছিল, কিসের জন্য লেখা হয়েছিল? শুধুই কি রিচুয়ালস করার জন্য? বা বেদ বলতে আমরা কি বুঝি? ঋক, সাম, যজু, অথর্ব। এবং উপনিষদ বলতে আমরা কি বুঝি? বেদান্ত এবং বেদের কিছু অংশ নিয়ে উপনিষদ, এবং তার সঙ্গে কিছু দর্শন আছে, মানে দর্শনের কিছু কনসেপ্ট আছে। এইটুকুই, মানে শুধুই কি এইটুকু? না, তা তো নয়। এইগুলো মানে আমাদের সামনে আমাদের পূর্বপুরুষেরা, অবশ্যই আমি পূর্বপুরুষই বলবো, আমাদের পূর্বপুরুষেরা বা সাধু সন্ন্যাসীরা যারা বেদের যুগে দ্বারা এগুলো লিখে গেছেন, তারা কেন, কি কি উদ্দেশ্যে লিখে গেছেন, এবং এমন কি আছে বেদ উপনিষদের মধ্যে যেটা আজকের দিনে দাঁড়িয়েও যেগুলো প্রাসঙ্গিক। যেমন প্রথম জিনিস হচ্ছে মেইন ফোকাস, মেইন উদ্দেশ্য কি ছিল বেদ এবং উপনিষদের। আমরা যদি বেদের কথা বলি, তাহলে মূল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কিছু রিচুয়ালস, কিছু এই যে আমাদের যে যে ধর্মেরই আমরা মানুষ হই না কেন, আমাদের কিন্তু নিজস্ব কিছু রিচুয়ালস আছে। আমি হিন্দু পরিবারে জন্মেছি, আমাদেরও কিন্তু ফ্যামিলিতে কিছু রিচুয়ালস আছে, কিছু আমি করি কিছু করি না, সেটা মানে অ্যানাদার ম্যাটার, কিন্তু কিছু রিচুয়ালস কিন্তু আছে। এছাড়া হচ্ছে সেরিমনি, বিভিন্ন ধরনের সেরিমনি, সেটা এই সেরিমনিগুলো কিছু কিছু ক্ষেত্রে মানে খুব নর্মাল ওয়েতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব লার্জ স্কেলে হয় সেরিমনিগুলো। এই যে সেরিমনিগুলো যে মানে করা, তার মানে হচ্ছে আমি কিছু রিচুয়ালস পালন করলাম, কিছু ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালন করলাম, এবং সেরিমনি মানে হচ্ছে বড় ধরনের উৎসব আমরা পালন করছি। এটা কিন্তু বেদের মেন ফোকাস। এবং উপনিষদের মেন ফোকাস হচ্ছে নবজাগরণ। নিজে বেদ বাহ্যিক অংশটা দেখছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরে গেছেন। আর উপনিষদ দেখছে দর্শন, আমার দর্শন, আমি সুধন্যা সেনগুপ্ত, আমার দর্শন কি? দর্শন মানে এটা সব রকমের, যেটা দেখছি সেটা সম্পর্কে আমার আইডিয়া কি। আমি একটা গ্লাস অর্ধেক জলে ভর্তি আছে, আমি কি দেখছি? আমার দর্শনটা কি? কতটুকু ভর্তি আছে সেটুকু দেখছি, না কতটা খালি আছে সেটা দেখছি? দিস ইজ কল্ড দর্শন। আমি খুব সহজ একটা উদাহরণ দিয়ে আমি বললাম, নাহলে এই দর্শন নিয়ে অনেক বড় বড় বই আছে, অনেক বড় বড় রাইটার আছে। সত্যি কথা বলতে কিছু জিনিস তো আমারও মাথায় ঢোকে না। সহজ জিনিসটাকে আমি সহজভাবেই বলছি, কারণ এখানে স্টুডেন্টের ব্যাপার আছে, এখানে একটা সিলেবাস আছে ইউপিএসসিতে। তো আর একটা হচ্ছে এনলাইটমেন্ট, নবজাগরণ। নবজাগরণ আমার ভেতর থেকে, নবজাগরণ মানে আমাদের সোসাইটির মধ্যে প্রত্যেকটা মানুষের নিজের ভেতর থেকে যতক্ষণ না নতুনভাবে জাগরণটা হচ্ছে, সমস্ত দিক থেকে যে যে নেগেটিভ সাইডগুলো আছে সেগুলোকে রিডিউস করে পজিটিভ সাইডে যখনই মানে এনরিচটা পাচ্ছে, দিস ইজ কল্ড এনলাইটমেন্ট। এবং ওটা করলেই কিন্তু সমাজের মধ্যেও কিন্তু নবজাগরণ হয়। যেমন গোল্ডেন টাইম, আমাদের সমাজের দেখবেন বিভিন্ন সময় বলা হয়, বাংলা হোক ভারতবর্ষ হোক, এই রাজার সাম্রাজ্যটা ছিল গোল্ডেন টাইম, মানে স্বর্ণযুগ, বা এই সময় বাংলায় নবজাগরণ হয়েছিল। তার মানে নবজাগরণ হয়েছিল মানে শিক্ষা, সাহিত্য, ধর্ম, বিজ্ঞান সমস্ত দিক থেকে উন্নত। দিস ইজ কল্ড এনলাইটমেন্ট। এরপর যদি আমি চলে আসি যে মানে মূল মানে বিষয়বস্তু, তার মানে হচ্ছে যে বেদ কিসে লেখা হয়েছে? সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। এবং বেদের উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্য কি? বেদের মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান, এছাড়া কিন্তু বেদের কোনো উদ্দেশ্য নেই। এবার উপনিষদ মানে হচ্ছে কি, খুব সুন্দরভাবে উপ মানে হচ্ছে কাছাকাছি,
আর মানে সদ, SHAD, সদ মানে হচ্ছে টু সিট, মানে গুরুর কাছে বসে তুমি জ্ঞান অর্জন করো, এটা হচ্ছে উপনিষদের মানে। এরপর যদি আমরা বলি যে ক্রোনোলজিক্যালি কীভাবে বেদ সাজানো হয়েছে, দেখুন বেদও কিন্তু অনেক অংশ কিন্তু নষ্ট হয়ে গেছে, বেদ উপনিষদ এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। যেমন 1200 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ এই সময় টাইমটাকে, টাইম স্প্যানটাকে বেদের টাইম বলা হচ্ছে, যে এই সময় নাকি বেদ লেখা হয়েছিল, মানে অনেকটাই টাইম। আর উপনিষদের ক্ষেত্রে বলা হচ্ছে যে 700 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, এটা কিন্তু মানে খুব কম একটা সময়ের মধ্যে এটা লেখা হয়েছিল। আর বেদের সময়টা কিন্তু অনেকটা, তাতেও কিন্তু আমি বলবো যে অবশ্যই অনেক কিছু, অনেক ঐতিহাসিকও এর সঙ্গে একমত হবেন যে অনেক জিনিস কিন্তু নষ্ট হয়ে গেছে বেদের ক্ষেত্রে। বেদকে তো এমনিতে আমরা জানি ঋক, সাম, যজু, অথর্ব 4টে ভাগে ভাগ করা হয়, এবং উপনিষদকে ভাগ করা হচ্ছে, ভাগ নয়, উপনিষদের মধ্যে কি আছে, বেদের কিছু অংশ আছে এবং বেদান্ত আছে, এবং বেদান্ত জিনিসটা কি এটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। এরপর হচ্ছে যে যত সময় এগিয়েছে বেদের যে উদ্দেশ্যটা, এই যে রিচুয়াল, সেরিমনি, এগুলো থেকেও তো মানে শিফট হয়েছে, মানে পরিবর্তন হয়েছে, বেদেরও তো পরিবর্তন হয়েছে। যে 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ, তা একই জিনিস নিয়ে তো বেদ লেখা হয়নি, বিভিন্ন মানুষ এসেছেন, তারা কীভাবে বেদকে ব্যাখ্যা করেছেন সেটাও তো দেখতে হবে। এবং ইতিহাস পড়ার সময় কিন্তু আছে যে আর্যদের আসার সময় পরবর্তীকালে বেদকে এরকমভাবে ভাগ করা হয়। যখন আমি বেদ নিয়ে আগামীকাল যখন আমি পড়াবো তখন আপনারা সেটা বুঝতে পারবেন যে এখানে কিন্তু অ্যাকশনের ওপরও কিন্তু এরা শিফট করে গেছে, মানে শুদ্ধ রিচুয়ালস, ঘরে বসে শুধু রিচুয়ালস করছি, সেরিমনি করছি, আমাদের সমাজে কোনো ভূমিকা নেই না। সমাজে কোনো কিছু করতে গেলে, কোনো কিছু পরিবর্তন আনতে গেলে কিন্তু নিজেদেরকে অ্যাকশন মানে কার্য কিন্তু করতে হয়। তুমি সমাজকে কি দিচ্ছ সেটা কিন্তু সবসময় সবাই দেখে, সেটা বেদের যুগেও দেখতো, আজও দেখে। আর একটা জিনিস হচ্ছে উপনিষদের ক্ষেত্রে, উপনিষদও কিন্তু রিচুয়ালসকে পালন করে, কিন্তু উপনিষদ আবার আত্মা, তারপর নলেজ, এগুলো নিয়েও কিন্তু উপনিষদ কথা বলে। মানে আর এক্ষেত্রে আমি যদি বলি বেদের কোর কনসেপ্ট, আসল কনসেপ্টটা কি, সেটা হচ্ছে মন্ত্র। বেদের সংস্কৃততে মন্ত্র, প্রার্থনা, তো এইটা হচ্ছে বেদের কোর কনসেপ্ট। আর উপনিষদের কোর কনসেপ্টটা কি, সেটা হচ্ছে আত্মা এবং মুক্তি, এটা হচ্ছে উপনিষদের কোর কনসেপ্ট। তো আমি এই সমস্ত জিনিস নিয়ে উদ্দেশ্য, কোর কনসেপ্ট থেকে শুরু করে ক্রোনোলজি অর্ডার, মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত সমস্ত জিনিস নিয়ে, এটা ছিল একটা ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও। আসল যে সিলেবাস অনুযায়ী এইগুলো পড়া দরকার আছে, স্টুডেন্টদের বেসিকটা জানা দরকার আছে। আমি জানি না এখনকার দিনে বেদ উপনিষদ নিয়ে কটা বাড়িতে আলোচনা হয়, আর কজন মানুষ এই জিনিস নিয়ে আর কি জানেন, বেদ উপনিষদ পুরাণ এসব জিনিস নিয়ে। তো যাই হোক, সেই ঠাকুমা দিদিমারাও এখন আর নেই, তো যত দিন যাবে তত এইগুলো মানুষের মন থেকে আর কি অ্যাবলিশ হতে থাকবে। তো আমি বেসিক কনসেপ্টটা আমি বলে দিলাম, বেদ এবং উপনিষদের এগুলো হচ্ছে কি পয়েন্ট, বেদ এবং উপনিষদের। এরপর আমি সিলেবাস অনুযায়ী, সিলেবাসে যা যা আছে একদম ঋক, সাম, যজু, অথর্ব যা যা পড়ানো হয় স্টিরিওটিপিক্যাল। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিচ্ছি, আপনারা যদি ইতিহাসের ক্ষেত্রে যদি সহজভাবে যদি কিছু শুরু করতে চান, সবাই রেফারেন্স দেয়, এনসিইআরটির বইয়ের রেফারেন্স দেয়, আপনারা কিন্তু এনসিইআরটির বই পড়তে পারেন, আমার কিন্তু অসুবিধা নেই। আমি কিন্তু এনসিইআরটির বই কিন্তু আমি পড়েছি, তো পড়েই আমি বলছি এনসিইআরটির বইয়ের যে ভাষাগুলো থাকছে এগুলো হচ্ছে সহজবোধ্য। ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু এনসিইআরটিকে রেফার করা হচ্ছে, তাই আমিও রেফার করে দিলাম আপনাদেরকে। কিন্তু কি জানেন তো, ভেতরের জ্ঞান বাড়ানোর জন্য আপনাদের অনেক বেশি, আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, অনেক বেশি বই পড়তে হবে, উপলব্ধি করতে হবে। উপলব্ধি করলে যাই প্রশ্ন আসুক না কেন সেটা কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করে, কমন সেন্সটা যতক্ষণ না বাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই মুখস্থ করে আমি আনসার ইউপিএসসিতে পেয়ে যাব, কমন পেয়ে যাব, এটা কিন্তু হবে না। কমন সেন্স অ্যাপ্লাই করতেই হবে। যারা অপশনাল ইতিহাসের প্রশ্ন যারা দেখেছেন বা যারা দিয়ে আসছেন, পরপর দিয়ে আসছেন, তারাই একমাত্র বলতে পারবেন, ইতিহাস কেন যে কোনো সাবজেক্টে কতটা কমন সেন্সের অ্যাপ্লাই করতে হয়। ওখানে কোনো ওই মুখস্থ করা সাজেশন মিলল না
সাজেশন থেকে মানে প্রশ্ন আসা, এই জিনিসগুলো কিন্তু হয় না। তো এটাই ছিল আমার বলার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।